হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। গল্প তিমির বসান, পর্ব সংখ্যা 20 এবং সমাপ্তি পর্ব। লেখা তাবাসসুম তাজওয়ারি। কেমন আছো অজেদ? আমায় চিনতে পেরেছো? তোমার মেহজাবিন বলছিলাম। অজেদ থমকে গেল। স্নিগ্ধা ওরই কাঁধে মাথা রাখায় সেও স্পষ্ট শুনল কথাটা। তৎক্ষণাৎ মাথা তুলে চোখ বড় করে তাকালো ওয়াজেদের দিকে। ওয়াজেদ নিজেও হতভম্বের ন্যায় তাকিয়ে আছে। স্নিগ্ধা বোধ হয় অপ্রস্তুত হলো। সে আয়াতকে নিয়ে উঠে দাঁড়াতে চাইলে ওয়াজেদ আটকে দিল। স্নিগ্ধার হাত টেনে ধরলে সে পিছন ফিরল। ওয়াজেদ স্নিগ্ধার হাতটা শক্ত করে ধরে রেখে তাকে আবার পাশে বসালো, যেন বোঝাতে চাইল পালিয়ে যাওয়ার বা সরার কিছু নেই। ফোন লাউড স্পিকার দিয়ে চল শক্ত করে বলল, কোন মেহজাবিন? ওপাশ থেকে মেহজাবিন একটু সময় নিল। ওয়াজেদের এমন ঠান্ডা আর কাঠখোট্টা কণ্ঠস্বর হয়তো সে আশা করেনি। ওয়াজেদ, তুমি আমাকে চিনতে পারছো না, নাকি এভাবে অচেনা করার ভান করছো? আমি মেহজাবিন, তোমার ভা ওর কথা শেষ করে দিল না। কাট গলায় বলল, যাকে চিনি না তাকে চেনার ভান করার প্রশ্নই ওঠে না। আমার স্মৃতিতে মেহজাবিন নামের কোনো অস্তিত্ব নেই। বহু বছর আগেই সেই নাম আর তার সাথে জড়িত সব আবর্জনা আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছি। আমার জীবন আর স্মৃতি দুটো থেকেই মুছে ফেলেছি। হঠাৎ এই মৃত অতীতকে কবর খুঁড়ে বের করার কি প্রয়োজন পড়ল? মেহজাবিন স্তব্ধ হলো, কাঁচুমাচু করে বলল, জানি অজেদ, আমি তোমার সাথে খুব বড় অন্যায় করেছি। কিন্তু অজেদ ওকে থামিয়ে দিল। যে অতীত বহু আগেই মুছে গেছে সেই অতীত নিয়ে কথা বলতে বা মনে করতে চাইছি না আমি। তোমার নামটা এখন আমার কাছে একটা অর্থহীন শব্দ ছাড়া আর কিছুই নয়। মেহজাবিনের কণ্ঠ এবার খানিকটা নরম আর আকুল হয়ে উঠল। আমি তোমার সাথে খুব বড় অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো আমি আজ চরম বিপদে। সোহেল আমাকে ধোঁকা দিয়েছে, আমার সব কিছু কেড়ে নিয়ে মাঝপথে ছেড়ে চলে গেছে। আজ আমার কেউ নেই অজেদ, আমি খুব অনুতপ্ত। আমি জানি তুমি আজও পুরনো আঘাতটা বয়ে বেড়াচ্ছ। প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও। আমি সব ভুল শুধরে আবার তোমার কাছে ফিরে আসতে চাই। মেহজাবিনের কথা শুনে স্নিগ্ধা ওয়াজেদের মুখের দিকে তাকালো, কিন্তু ওয়াজেদ মোটেও উদ্বিগ্ন হলো না, বরং হেসে বলল, তুমি বড্ড ভুল ধারণা নিয়ে ফোন করেছো মেহজাবিন। তুমি চলে গিয়ে আমার জীবনে কোনো শূন্যতা তৈরি করনি, বরং তোমার মতো একটা মিথ্যা মানুষের বিদায়ের পরেই আমার জীবনের সত্যিকারের আলো এসেছে। মানে? অজেদ ফোনটা স্নিগ্ধার দিকে বাড়িয়ে দিয়ে চোখের ইশারা করলো। স্নিগ্ধা বুঝতেই ঢোক গিলল, কোনো রকম শক্ত কণ্ঠে বলল, মানেটা ভীষণ পরিষ্কার মিস অর মিসেস হোয়াট এভার। যাকে নিয়ে আপনি এত হিসাব করছেন সে এখন আমার বর্তমান এবং ভবিষ্যৎ। আমি ওয়াজেদের স্ত্রী। আমার বর্তমান থেকে দূরে থাকবেন। আমার জিনিস আমি ভালোমতো বুঝে নিতে জানি, তাই দূরে থাকাটাই আপনার জন্য শ্রেয়। ফোনের ওপাশ থেকে মেহজাবিন বিশাল এক ধাক্কা খেলো। কিছুক্ষণ একদম নিস্তব্ধ। সে হয়তো স্বপ্নেও ভাবেনি ওয়াজেদের জীবনে অন্য কোনো নারী এভাবে স্থান করে নিতে পারে, বিশেষ করে তার ছড়ানো অপবাদের পর। সে আমতা আমতা করে বলল, স্ত্রী? অজেদ, তুমি বিয়ে করেছো? কিন্তু তুমি তো... হ্যাঁ, আমি বিবাহিত এবং খুব সুখে আছি। তোমার ছুঁড়ে ফেলা কুৎসিত অপবাদ আর বিষকে ভুল প্রমাণ করে আল্লাহ আমাকে এক পূর্ণাঙ্গ পরিবার দিয়েছেন। আমার পাশে আমার ভালোবাসার মানুষ স্নিগ্ধা আছে, আর আমার কোলে আছে আমার মেয়ে, যে আমাকে প্রতিদিন বাবা বলে ডেকে আমার জীবন পরিপূর্ণ করে দেয়। ওয়াজেদ একটু থেমে বরফ শীতল স্বরে যোগ করল,
তাই নিজের পাপের বোঝা কিংবা অনুশোচনা নিয়ে এখানে আর কেঁদে কোনো লাভ নেই। সোহেল তোমাকে ধোঁকা দিয়েছে, সেটা তোমার কাজেরই কর্মফল। আমার শান্ত ও সুখী সংসারে তোমার মতো ধোঁকাবাজের আর কোনো ঠাঁই বা করুণা নেই। এরপর আর কোনো দিন এই নম্বরে যোগাযোগের চেষ্টা করে নিজেকে আরও সস্তা বানাবে না আশা করি। ওয়াজেদ আর অপেক্ষা করলো না কোনো উত্তরে, ফোন কেটে দিল। এরপর সাথে সাথেই নম্বরটা স্থায়ীভাবে ব্লক লিস্টে ফেলে দিয়ে ফোনটা পাশে রেখে দিল। স্নিগ্ধা ওর দিকে এক নজরে চেয়ে ওয়াজেদের দিকে তাকিয়ে বলল, এভাবে কি দেখছো? নজর লেগে যাবে তো আমার। স্নিগ্ধা একটু অপ্রস্তুত হয়ে চট করে চোখ সরিয়ে নিল, কিন্তু পরক্ষণেই ঠোঁটের কোণে মিষ্টি এক চিলতে হাসি ফুটে উঠল। সে একটু মুখ বাঁকিয়ে জবাব দিল, নিজের জামাইকে নিজেরই নজর লাগবে নাকি? ওয়াজেদ হেসে উঠল, ভ্রু নাচিয়ে বলল, তোমার জবাব কিন্তু কড়া ছিল। স্নিগ্ধা মৃদু হেসে বলল, আপনার উপর আমার বিশ্বাস তো বরাবরই ছিল ওয়াজেদ, কিন্তু আজ বুক ফুলিয়ে নিজের অধিকারটুকু জাহির করতে পেরে মনটা সত্যি শান্ত হয়ে গেল। আপনার জীবন থেকে সব অন্ধকার কাটানোর বাহানা হয়ে যেন আমি সারা জীবন এভাবে থাকতে পারি। আমি তো সেটাই চাই। ধন্যবাদ ওয়াজেদ, আমাকে আর আয়াতকে এভাবে আগলে রাখার জন্য, আমাদের ভরসার জায়গা হওয়ার জন্য। ওয়াজেদ স্নিগ্ধার কপালে চুমু খেয়ে বলল, ধন্যবাদ তো আমার দেওয়া উচিত স্নিগ্ধা। তুমি না থাকলে হয়তো আজও আমি একটা শক্ত খোলসের ভিতরে বন্দি হয়ে জীবন পার করে দিতাম। 4 বছর পর। আম্মু, আপু কোথায়? কখন আসবে? স্নিগ্ধা কাজ করতে করতে ছেলের দিকে তাকালো। ছেলেটা ছলছল চোখে তাকিয়ে আছে তার পানে। স্নিগ্ধা চোখ মুছিয়ে হেসে বলল, এইটুকুর জন্য চোখে পানি আসে আমার বাবার? আপু তো স্কুলে গেছে সোনা, একটু পরেই তোমার বাবা ওকে নিয়ে চলে আসবে। ছেলেটা চলে গেল। একটু দরজার কলিং বেলের শব্দ। পুচকে ছেলেটা মুহূর্তে চোখ মুছে একগাল হেসে দরজার দিকে দৌড় দিল। স্নিগ্ধাকে তাড়া দিল দরজা খোলার জন্য। স্নিগ্ধা এসে দরজা খোলার পর দেখা গেল আয়াত আর ওয়াজেদকে। আয়াতের পরনে স্কুলের ইউনিফর্ম, দুই পাশে চমৎকার দুটি জুটি বাঁধা চুল। আয়াত এগিয়ে এসে ব্যাগ রেখে বলল, আয়ান, তোমার জন্য একটা জিনিস এনেছি, দেখো, বাবা কিনে দিয়েছে। ও দ্রুত ব্যাগ থেকে একটা সুন্দর কার্টুন আঁকা কালারিং বুক আর এক সেট রঙিন পেন্সিল বের করে ছোট ভাইয়ের হাতে তুলে দিল। দুটো গাড়িও হাতে নিল, একটা ভাইয়ের হাতে আর একটা নিজে রেখে দিল। একটা তোমার, একটা আমার, ঠিক আছে? স্নিগ্ধা ভেবেছে দুটোই বোধ হয় আয়ানের, তাই সে বলল, আয়ানকে দিয়ে দাও আয়াত, তুমি গাড়ি নিয়ে কি করবে? ওয়াজেদ এবার বলল, কেন দিবে? এটা আয়াতের। আয়ানেরটা তো আয়ান হাতেই দিয়েছে। ও কি এখনো ছোট আছে নাকি? ওর জন্য এসব কেন? ও গাড়ি দিয়ে খেলবে। ওয়াজেদ ভিতরে যেতে যেতে বলল, খেলুক আর না খেলুক, আমার মেয়ের পছন্দ হয়েছে, তাই তাকে কিনে দিয়েছি। এবার খেলুক আর ভাঙুক, তোমার কি? আয়াতকে কিনে দিয়েছি বলেই আয়ান পেয়েছে, বুঝলে? স্নিগ্ধা হাত দুটো কোমরে দিয়ে চোখ বড় বড় করে তাকালো। হ্যাঁ, আপনি তো মেয়ের বাহানায় ওর সব বায়না মাথায় তুলে নেবেনই। কাল যদি এসে বলে রকেট কিনে দিতে, আপনি সেটাও কিনে এনে ড্রয়িং রুমে বসিয়ে রাখবেন। ওয়াজেদের ততক্ষণে কোটের বোতাম খোলা শেষ। সে পিছনে ফিরে স্নিগ্ধার এই ঝাঁঝালো অভিযোগ শুনে একগাল হাসল, হেসেই জবাবে বলল, আমার মেয়ে রকেট চাইলে রকেটও এনে দিব স্নিগ্ধা। এই দুনিয়ায় আমার মেয়ের খুশির চেয়ে বড় তো আর কিছু নেই। আমার জীবনের প্রথম সন্তান, আমার একমাত্র রাজকন্যা বলে কথা। হয়েছে, বাপ মেয়ের আর এত আধিক্যতা দেখাতে হবে না। ছোটবেলা থেকে আয়াতকে মাথায় তুলে তো রাখছেন, তাই তো জেদ বেশি। ওয়াজেদ এবার হো হো করে হেসে উঠল, হাসতে হাসতে বলল, জেদ থাকা তো ভালো স্নিগ্ধা, আমার রাজকন্যা নিজের অধিকার আদায় করে নিতে জানে, এটা ভেবেই আমার গর্ব হয়।
আর ওর এই সামান্য আবদারগুলোকে যদি জেদ বলো, তবে সেই জেদ আমি সারা জীবন পূরণ করতে রাজি। স্নিগ্ধা চোখ ছোট ছোট করে তাকালো, কিন্তু মনের অজান্তেই ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ওয়াজেদের এই ভালোবাসা আর আয়াতকে নিজের থেকেও বেশি আপন করে নেওয়ার মানসিকতাই তো স্নিগ্ধাকে প্রতিদিন নতুন করে ওর প্রেমে ফেলে। সোফায় ততক্ষণে দুই ভাই বোনের মাঝখানে রাজত্ব ভাগাভাগি শুরু হয়ে গেছে। আয়ান নতুন কালারিং বই আর পেন্সিল একপাশে সরিয়ে রেখে বোনের সাথে রেসিং কার গড়া শুরু করেছে। স্নিগ্ধা হেসে রান্নাঘরে চলে গেল। রান্না করতে করতে ভাবছে তার জীবনটা কোথা থেকে কোথায় এলো। কত ঝড়ের মুখোমুখি হতে হয়েছিল ওকে। ফাহাদের অহেতুক শারীরিক ও মানসিক নির্যাতন, মেকি আত্মসম্মানবোধ আর তার পরিবারের তরফ থেকে আসা একের পর এক অবহেলা। একটা সময় তো মনে হয়েছিল মেয়ে আয়াতকে নিয়ে হয়তো কোনোদিন আর আলোর মুখ দেখাই হবে না। বেঁচে থাকার প্রতিটি পথ যেন দুর্ভেদ্য অন্ধকারে ঢেকে গিয়েছিল। কিন্তু আজ যে মেয়েকে অবহেলার পাত্রী বানিয়ে ছুঁড়ে ফেলা হয়েছিল, সে মেয়ে আজ ওয়াজেদের মতো এক বিশাল বৃক্ষের ছায়ায় শান্তিতে বাস করছে। ওয়াজেদ ওকে আশ্রয় দেয়নি, দিয়েছে প্রকাণ্ড এক সম্মানের অধিকার, যা একজন নারীর সবচেয়ে বড় পাওয়া। আয়াত আর ওর রক্ত এক না হতে পারে, কিন্তু আয়াতের দিকে ওয়াজেদের ওই আগলে রাখা দৃষ্টিভঙ্গি দেখে যে কেউ বলবে আয়াত তোর বাবার চোখের মণি, ওর বড্ড প্রিয় প্রথম সন্তান। ওয়াজেদ সবসময় আয়াতকে এগিয়ে রাখে আয়ান থেকে। তাই বলে এই না যে আয়ানকে ভালোবাসে না, দুজনকে ভালোবাসে, কিন্তু আয়াতের প্রতি ভালোবাসা প্রখর এবং অন্যভাবে প্রকাশ করে, যেটা সবসময় স্নিগ্ধাকে মুগ্ধ করে। পরে ওদের ঘর আলো করে এসেছে ছোট ছেলে আয়ান। দুই সন্তান আর ওয়াজেদের ভালোবাসায় স্নিগ্ধার এই ছোট্ট সংসারটি এখন কানায় কানায় পূর্ণ। ফাহাদের অবস্থা শুনেছিল সে। সুখ পাখি তার জীবনে টিকছে না। যদিও সে কারো খারাপ চায় না, কিন্তু দীর্ঘশ্বাসগুলো তো লুকাতে পারে না। রব তো সব জানে, তবুও সে চায় সবাই ভালো থাকুক। অন্যদিকে স্নিগ্ধার বড় ভাই এবং ভাবি তাদের মায়ের সাথে থাকে না, আলাদা হয়ে গেছে। ভাই এখন বউয়ের এবং বউয়ের পরিবারের আপন। তো হ্যাঁ, প্রয়োজন হলে ঠিকই ওদের খোঁজ নেয়, কিন্তু তাদের মা, তিনি একই রয়ে গেলেন। ছেলেরা এখনও তার আপন। মেয়ের থেকেও ছেলেকে তিনি বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন। স্নিগ্ধা আর কিছু বলে না, যা হচ্ছে শুধু দেখেই যায়। স্নিগ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে চুলায় চায়ের লিকারটা বসিয়ে দিল। মানুষের জীবনের হিসেবগুলো সত্যি কত অদ্ভুত। হঠাৎ পিছন থেকে দুটি পরিচিত বলিষ্ঠ হাত স্নিগ্ধার কোমর জড়িয়ে ধরল। ওয়াজেদ হালকা করে নিজের চিবুকটা রাখলো স্নিগ্ধার কাঁধে। নিচু গলায় ফিসফিস করে বলল, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ফেলে এত কি ভাবা হচ্ছে? কার কথা ভাবছো? স্নিগ্ধা রসিকতা করে বলল, ভাবছিলাম আপনিও তো আয়ান আসার পর আমার দিকে তাকানোর সময় পান না। ওয়াজেদ একটু ঝুঁকে স্নিগ্ধার কানের কাছে মুখ এনে নিচু স্বরে ফিসফিস করে বলল, তাই নাকি? তাহলে তো আজ রাতে ম্যাডামের এই ভুল ধারণাটা ভাঙতে হচ্ছে। কথাটা শুনে স্নিগ্ধার গাল দুটো লাল হয়ে উঠল। সে চোখ বড় বড় করে ওয়াজেদের বুকে আলতো এক ধাক্কা দিয়ে বলল, যেখানে সেখানে ফাজলামি। ফাজলামি তো আপনি শুরু করেছেন ম্যাডাম। যেখানে আপনি ছাড়া আমি সারা দিন কোনো কিছু ভাবি না, সেখানে নাকি আপনাকে সময় দেই না। এটা তো ঘোর অপবাদ। স্নিগ্ধা খিলখিল করে হেসে উঠল এমন কথায়। ওয়াজেদ এবার আরও একটু শক্ত করে স্নিগ্ধাকে নিজের দিকে টেনে আনলো। শুধু হাসলেই তো হবে না স্নিগ্ধা, এমন গুরুতর অপবাদের ক্ষতিপূরণ কিন্তু দিতেই হবে। স্নিগ্ধা ওয়াজেদের দিকে মাথা ঘুরিয়ে ওর গাঢ় চোখ দুটোর দিকে তাকালো। এতগুলো বছর পার হয়ে এসে আজও এই মানুষটার বুকের ছায় যে প্রশান্তি আর নিরাপত্তা পায় সে। সে পিছনে ঘুরে ওয়াজেদের গলা জড়িয়ে ধরে বলল, ক্ষতিপূরণ? যে মানুষটা আমার পুরো জীবনটাকে ভালোবাসায় ভরিয়ে দিল, তাকে যদি একটু অপবাদ দিয়ে সেই অপবাদের ক্ষতিপূরণ হিসেবে যদি বেশি বেশি ভালোবাসা নেওয়া যায়, তবে সেই অপবাদ তো আমি রোজ দিতে রাজি। ড্রয়িং রুম থেকে ভেসে আসছে আয়াত আর আয়ানের খিলখিল হাসির শব্দ।
দুই ভাই বোন ততক্ষণে মেজোজুড়ে রেসিং কারের ট্র্যাক বানিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর স্নিগ্ধা পুরো ঘরে শুধু ভালোবাসার সুবাস পাচ্ছে। পুরনো সব অপমান, অবহেলা আর ঘোর অন্ধকারের পথ সফলভাবে অতিক্রম করে আজ ওদের সংসার সুখে আর শান্তিতে কানায় কানায় পূর্ণ। সত্যি, জীবনের সমস্ত আধার ধুয়ে মুছে শেষ পর্যন্ত ওদের ভালোবাসার আকাশে নেমে এসেছে সুখ পাখি। সত্যি সেই স্নিগ্ধার জীবনের তিমির কেটে হয়েছে তিমির বসান। সমাপ্ত। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করে জানিয়ে দিবেন পুরো গল্পটি কেমন লাগলো আপনাদের। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।